দিকে একতলায় দারুণ সব খাবার দাবার, সুতরাং সম্পূর্ণভাবে একটা সুন্দর দিন আমরা সবাই মিলে কাটিয়েছি। রাতে যারা আপনারা ছিলেন তাদেরও নানান রকম অভিজ্ঞতা হয়েছে, গল্প, কৃষি আড্ডা। তো আজকে 8ই জুন আমরা আরেকটা দিন শুরু করতে চলেছি আমাদের এই বাংলার জৈব কথা নিয়ে। এবং প্রথম যে কথাটি গতকালের আলোচনাতেও বারবার উঠে এসেছে যে বীজ আমাদের চাষিদের হাত থেকে চলে যাচ্ছে, কৃষকের হাত থেকে চলে যাচ্ছে। আমাদের যে পুরনো অভ্যাসগুলো ছিল সেগুলো হয়তো আমরা কখনো কখনো ভুলতে বসেছি আধুনিকতার চাপে, যে দোকান থেকে গিয়ে কিনে নি। আমাদের যে পুরনো অভ্যাসগুলোকে আবার কি করে ঝালিয়ে নেব, আবার কি করে সেখানে ফিরবো। যাত্রাটা আপনাদের একার নয়, আমরা সবাই আছি আপনাদের সঙ্গে। আজকেও আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, সুখের সঙ্গে জানাচ্ছি যে পশ্চিমবঙ্গ কৃষি বিপণন দপ্তরের আধিকারিক অর্থাৎ বিশেষ সচিব শ্রী কে দাস মহাশয় আজকেও আমাদের সঙ্গে উপস্থিত আছেন সকাল থেকে, এবং আছেন শ্রী গৌতম মুখার্জি, সিও সুফল বাংলার এবং জয়েন্ট ডিরেক্টর এগ্রি মার্কেটিং বোর্ডের, এবং আছেন আমাদের সঙ্গে আমাদের সাংসদ দোলা সেন, যিনি তো আমাদের কাছে শুধু দোলা সেন নয়, দোলা আমার কাছে দোলা, আপনাদের কাছে দিদি, এবং নানান রকম প্রতিটা মুহূর্তে সকাল 6টা থেকে ফোন ইত্যাদি প্রত্যেকটা ব্যবস্থা যাতে সুন্দর সুচারুভাবে হয়। এবং আর যারা আমাদের ভলেন্টিয়ার টিম রয়েছেন আপনারা তো আছেন, এবং সবাইকে আপনাদের আজকে আবার স্বাগত জানাই। উদয় ভানু রায় রয়েছেন, সকাল 8টা থেকে কি হচ্ছে সমস্ত তদারকি করছেন, এবং আপনাদের সবাইকে আমরা আজকে আবার স্বাগত জানাই। বিশেষ করে স্বাগত জানাই আমাদের যিনি আজকে আমাদের আলোচনাটা করবেন শ্রী অদ্বৈত শেখর চ্যাটার্জি মহাশয়কে। দীর্ঘদিন ওনার যে অভিজ্ঞতা, এবং উনি দেশীয় বীজ, বিশেষ করে ধানের বীজ ইত্যাদি বিষয় নিয়ে আপনাদের যে সমস্যাগুলো আপনারা পড়েন সেগুলো নিয়ে উনি আলোচনা করবেন। খোলা মনে আলোচনা করুন। আমায় সুদি বলছিল, দিদি এগুলো নিয়ে আমাদের কিছু বক্তব্য আছে, তা তোমরা উঠে দাঁড়িয়ে বলো, মাইক এখানে আছে, কোনো অসুবিধে নেই। এটা সেই জায়গায় যেখানে আমরা আজকে বাংলার এই জৈব হাট যেটা হয়েছে সেটা কৃষকদের কথা মাথায় রেখেই হয়েছে, যেখানে তারা যখন খুশি আসতে পারে ওপরের ল্যাবে। কালকে আপনারা শুনেছেন সবাই, স্নেহা এসে কি সুন্দর বলেছে যেখানে কি কি পরিষেবা পাওয়া যেতে পারে। ফলত এই সমস্ত এই জায়গাটা আপনাদের জায়গা, আপনারা খোলা মনে আলোচনা করুন। এবং আমরা প্রথমে অদ্বৈত দা আপনাকে স্বাগত, আপনি এসেছেন আজকে আমাদের সঙ্গে আলোচনা করতে। আমরা একটু গরম করে নিই, আমাদের শ্রাবণী রয়েছে সাগর থেকে, নতুন প্রজন্ম প্রবীণ প্রজন্মকে গরম করে নেবে। আমাদের এখানকার জৈব হাটের কিছু জিনিসপত্র আপনি ব্যবহার করবেন। আর বেশি কথা না বলে আমি মাইকটা ওনার হাতেই দিয়ে দিলাম, ওনার কাছ থেকে আমরা কিছু শুনি। আপনারা মন ভরে প্রশ্ন করুন, আপনাদের ভেতরে যে কথাগুলো আছে জিজ্ঞেস করুন, এই সুযোগটাকে সদ্ব্যবহার করুন। যাও না, কিছু হবে না। বসেই বলুন না, বসে যাবো। সবাইকে অভিনন্দন। আপনারা কাল থেকে এখানে নানা আলোচনার মধ্যে আছেন। এখনো আরো অনেক আলোচনা বাকি আছে। আর যেটা দরকার বেশি সেটা হচ্ছে যে এই ক্ষুদ্র সময়ের মধ্যে সম্ভব নয়, কিন্তু দরকার যেটা খুব বেশি আমার মনে হয় এখন আরো বুঝতে পারছি কাজ করে স্বাস্থ্যাচারের, যেহেতু প্রায় 40 বছর ধরে কাজ এই লাইনে চলছে। মানে আমরা যখন একসঙ্গে হই তখন অর্থনৈতিক দিক থেকে বেশি আলোচনা করি, যে কি করলে লাভ হবে, কি করলে ক্ষতি হবে ইত্যাদি। কিন্তু এই জৈব চাষের ব্যাপারটা, ইকোলজিক্যাল এগ্রিকালচার বা বৈচিত্র্যময় এবং সমন্বিত কৃষি,
যেখানে আমরা 3-4টে জিনিস যেগুলো ব্যবহার করব না বা খুব কম যতদূর পারা যায় বা অ্যাভয়েড করব। যে একটা হচ্ছে যে আমরা মডার্ন সিড যেগুলোর জন্য কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড লাগে সেগুলো ব্যবহার করব না, এটা একটা। দ্বিতীয়টা হচ্ছে যে অবভিয়াসলি তার মানে হচ্ছে যে কেমিক্যাল সার আর পেস্টিসাইড ব্যবহার করব না, জৈবতা যতদূর সম্ভব সেগুলো ব্যবহার করব। বিতাড়ককে ব্যবহার করব, মানব নয়, মেরে দেওয়া উদ্দেশ্য নয়। পশু প্রাণ এই মানে খুব আলাদা করা খুব কঠিন ব্যাপার যে কোনটা উপকারী আর কোনটা অপকারী। তো যেমন আগাছার মধ্যেও এমন অনেক আগাছা আছে যেগুলো সবুজ সারের কাজ দিতে পারে, যেগুলো আমাদের খাদ্যের যোগান দিতে পারে। সুতরাং মানে সেগুলো কোনো বৈচিত্র্যকেই বাদ দেওয়ার নয়। তৃতীয়টা হচ্ছে যে আমরা মনে করি যে একসময় অনেকের মনে ধারণা যে যত বেশি খুঁড়বো তত বেশি ভালো মাটি পাওয়া যাবে। সেই ধারণাটা আজকাল দিনে এখন অনেক কম ব্যবহার করা হচ্ছে। মনে করা হচ্ছে যে মাটিকে উর্বর রাখতে হলে যত কম খোঁড়া যায়। আগেকার দিনে কাঠের লাঙল যে ছিল 3-4 ইঞ্চি ম্যাক্সিমাম 6 ইঞ্চি গভীর অবধি যেতে পারতো, সেটাই বোধহয় ভালো। কারণ যত বেশি আমরা ট্রাক্টর দিয়ে গভীর মাটিতে উপর তুলে আনবো, ওই মাটিটা নতুন তৈরি হতে আরো সময় লাগে, অনেক বছর। তার মধ্যে ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় এবং মাটিটা জমাট বেঁধে যায়। তো জৈব বস্তু মেনটেন করতে হলে, জৈব চাষ মেনটেন করতে হলে সার, কেমিক্যাল ইন্টেনসিভ বীজ সেগুলো তো ব্যবহার করা বন্ধ করতেই হবে বা কমিয়ে আনতে হবে। আর সঙ্গে সঙ্গে মাটিটাকে কি করে আমরা ভালো রাখবো, আলগা রাখবো, মাটিটা কি করে জৈব বস্তু বেশি হবে সেটা নিয়ে অনেকগুলো ভাবতে হবে। অর্থাৎ কি করবো না সেটাও যেমন জরুরি, কি কি করবো সেটাও অনেক বেশি জরুরি। আর সেখানে যদি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যেটা খুব জরুরি কথা, যে মাটি কোনো সময় খালি ফেলে রাখবো না। মানে আমাদের আগাছার মধ্যেও এমন অনেক ভালো আগাছা আছে যেটা গরু ছাগলেও খায় না। একটু আগে কথা ছিল যেমন মিনি জাতের একটা গাছ আছে, সেটা ব্যবহার করা যায়, যেটা ধান খেতে পরে দিলে মানে ওই যে আগাছাটা থাকলে মাটির উৎপাদন বা ক্ষমতা বাড়ে। সেজন্য আগাছা বলা উচিত কিনা সেটা নিয়ে সমস্যা, যে গভীর শিকড় জাতের একটা আগাছা আছে। তো সেগুলো আমাদের, অর্থাৎ আমাদের প্রকৃতিতে আমাদের বন্ধু থেকে তাদের চিনতে হবে, বন্ধু পোকাকে, বন্ধু আগাছাকে, বন্ধু বীজ কোনগুলো। মানে এমন অনেক আগাছা আছে যেগুলো আমাদের খাদ্যের মধ্যে যত পুষ্টি আছে তার থেকে বেশি পুষ্টি আছে। তো সেই সব আগাছাগুলোকেও চাষ করা যায় বা ফিরিয়ে আনা যায়। তো আসলে এই তফাৎটা যে আমরা ধান নিয়ে কথা বলি, অমুক নিয়ে কথা বলি, এটাই সময়ের অভাবের জন্য। আসল ধান কেন্দ্রিক চাষ ব্যবস্থা, ধান কেন্দ্রিক চাষ ব্যবস্থা, তেমনি শুকনো জমি কেন্দ্রিক চাষ ব্যবস্থা, কোন একটা ফসলের নিয়ে চাষ ব্যবস্থা নয়। তা সবসময় 2-3টে কম করেও, আর বেশি হলে 12টা 14টা জিনিস একসঙ্গে থাকে। ধান খেতেও আগেকার যুগে যে ধান ক্ষেত ছিল, যখন কেমিক্যাল সার আসেনি, যখন পেস্টিসাইড এত বেশি ব্যবহার হতো না, তখন ধান খেতে কম করেও 30 রকম আগাছা আছে যেগুলো গরু ছাগলের খাবার হতো, মানুষেরও খাবার হতো। ধান খেতে নানা রকম মাছ থাকতো, সেই মাছগুলোকে ছাড়তো না, আপনিই হতো। বা পুকুরে, ছোট পুকুরে জন্ম নিয়ে ধান খেতে বড় হতো, বা ধান খেতে জন্ম নিয়ে আবার পুকুরে গিয়ে বড় হতো, দুরকমই ছিল। তো এই আগাছা নানা রকম শ্যাওলা,
আমরা সবাই জানি, যারা একটু অর্গানিক এগ্রিকালচার নিয়ে ভাবছেন, যে একটা আগাছা আছে যেটার নাম অ্যাজোলা। অ্যাজোলা নামটা শুনেছেন অনেকে বোধহয়। যদি এখনো পরীক্ষা না করে থাকেন, ফিরে গিয়ে সঙ্গে সঙ্গে খোঁজ নেবেন এবং চেষ্টা করবেন। কারণ অ্যাজোলা এমন একটা শ্যাওলা যেটা জলের উপর ভাসে, যেটা 5-7 দিনে ডবল হয়। মানে যদি 1 স্কয়ার মিটার থাকে তাহলে 2 স্কয়ার মিটার হয়ে যাবে, 2 স্কয়ার মিটার যদি থাকে তাহলে 4 স্কয়ার মিটার হয়ে যাবে। যতটা এরিয়া জুড়ে থাকবে, এই টেবিলের অর্ধেক যদি থাকে তাহলে পুরো টেবিল হতে 5 দিন সময় হবে। তো এত কম সময় কোনো সার ছাড়া, কোনো পেস্টিসাইড ছাড়া আপনি বড় হতে পারে। আর সেটা মধ্যে 25-30% মতো প্রোটিন আছে, যেটা মুরগির খাবার হতে পারে, হাঁসের খাবার হতে পারে, মোষের খাবার হতে পারে, মানুষেরও হয়তো খাবার হবে একদিন, ধানেরও খাবার হতে পারে। 1 নম্বর কারণ হচ্ছে যে ওইটা নাইট্রোজেন ফিক্স করে। ওই যেমন জানেন যে আসলে তো একটা অণুজীব দরকার হয়, তো ওটার শিকড়ে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, সেখান থেকে নাইট্রোজেন সে ফিক্স করে, আর সেই ওটা পচে তাদের ধান ক্ষেতের খাবার তৈরি হয়। তো ধান, অ্যাজোলা, কিছু হাঁস, দেশি হাঁস, আর কিছু দেশি মাছ, পোকা খাওয়া মাছ, সেইগুলোকে সময় মতো একসঙ্গে করতে পারলে এইটাই সবচেয়ে ভালো। এইটা সব ক্ষেত্রেই আমরা যখন বলছি, তার মানে আমি ওইটা বলেই শুরু করছি যে ধান বা সবজি বা কিছু নিয়ে আমরা কথা বলি, কিন্তু আসলে সবসময় একটা সমন্বিত চাষ। তার মধ্যে 3টে, একটা যেটা আমরা চাষ করছি, একটা যেটা আপনি আসছে কিন্তু আমরা সহ্য করছি। আপনি আসছে এরকম মৌমাছিও অনেক আছে, আপনি আসছে এরকম পোকা অনেক আছে, তারা সবাই ক্ষতিকর না, তার অনেকেই আমাদের উপকারী। মানে তারা ওপরার সঙ্গে পড়ছে বলেই আমরা খেতে পাচ্ছি। তো সেই জন্য চাষটা আমরা একটা ফসলের নাম নিয়ে বলি, কিন্তু কোনো একটি ফসল নিয়ে শুধু খেয়ে আমরা যখন ভাত খাওয়ার সময় খাই, তখন ভাতের সঙ্গে ডাল, সবজি, ভাজা, চাটনি সবকিছু মিলিয়ে, মাছের ঝোল কিছু মিলিয়ে খাই। তো এই যে 5 রকম জিনিস, তো যেখানে আমরা ক্ষেত করব, কোনো একটা ফসল নিয়ে নয়, কিন্তু অনেকগুলো নিয়ে, কিন্তু তার মধ্যে নিশ্চয়ই একটা ফসল কেন্দ্রিক ভাবে আলোচনা হয়। তা এখনকার ফসল কেন্দ্রিক ভাবে ধান, আর ধানের ওপরে হচ্ছে ধান ক্ষেত, আর ধান ক্ষেতের ওপর হচ্ছে যে ধান ক্ষেতের আশেপাশে যেসব গাছ থাকে, বকফুলের গাছ থাকে, জয়ন্তী বলে এক ধরনের গাছ আছে যেটা দুর্গাপূজায় ব্যবহার করা হয়, জয়ন্তী। কিন্তু আমরা অনেকে এখন ভুলে গেছি, ওটা ওই আমাদের বাংলা নামই জয়ন্তী, বৈজ্ঞানিক নাম শেষবানিয়া, শেষবান। কতজন পরিচিত জয়ন্তীর সঙ্গে? একজন, হাতে 2জন। জয়ন্তী একটা গাছ, তেঁতুলের মতো পাতা, ছোট ছোট পাতা, ধনচে জাতের একটা গাছ। ধনচেটা 5-6 মাস বড় হয়ে তারপরে না, ধনচেরই মতো গাছ, ধনচেরই মতো পাতা, কিন্তু গাছ খেতে ডালে দেওয়া যায়, আর সেটাকে মিশিয়ে দেওয়া যায়। মানে সেটাকে ধনচে যেমন আমরা গাছটা, পুরো গাছটাকে কেটে মিশিয়ে দিই, এখানে সেটা করতে হয় না। এখানে গাছ থেকে ডাল কেটে কেটে পাতাগুলো হয় সার হিসেবে বা অন্য হিসেবে ব্যবহার করা যায়। তার মানে ওইটাই যে আমাদের সামগ্রিক ব্যবস্থাটাকে একটু ভাবতে হবে। শুধুমাত্র কারণ সমস্যাটা অনেক গভীরে চলে গেছে। এখন আর ধান কি করে ফেরত আনবো এটা সমস্যা নয়, এখন পৃথিবী কি করে ঠান্ডা করবো, মাথা কি করে ঠান্ডা রাখবো, হ্যাঁ, সেটার সমস্যা। এখন সমস্যাটা যে সামগ্রিক ভাবে আমরা জৈব বৈচিত্র্য কি করে আনতে পারবো, নানা রকম জিনিস হবে এবং সেগুলো একে অপরকে সাহায্য করবে। আমাদের উৎপাদন নিশ্চয়ই দরকার,
কিন্তু আমাদের খাদ্য যেমন আমরা 5 রকম মিশিয়ে খেতে ভালোবাসি, তেমনি আমাদের ভাতের থালাও যেমন 5 রকম 7 রকম জিনিস মিশিয়ে খেতে ভালোবাসি, সেরকম 5 রকম 7 রকম জিনিস ধান খেতেও কি করে আসবে, হ্যাঁ, সেটা ভাবনার বিষয় আছে। তেমনি মানে সেটা শুরুতেই স্মরণ রাখা দরকার। আপনাদের প্রশ্ন যেগুলো আছে, আমাদের যেটা এখানে যেটা হারিয়ে গিয়েছিল, এখন একটু চেষ্টা হচ্ছে ফিরিয়ে আনার। যে এক সময় মানে আমরা তখন 70-এর দশকে, 60-এর দশকের মাঝামাঝি 65-67 সাল, যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হচ্ছে, যখন চীনের সঙ্গে যুদ্ধে আমরা লড়েছি 62-তে 65-তে, সেই সময় আমাদের দেশে তথাকথিত সবুজ বিপ্লব চালু হয়। অর্থাৎ সেই সময় আমাদের দেশে এই মডার্ন বীজের কনসেপ্টটা চালু হয়। সেই সময় মনে করা হয়েছিল যে দেশের যত খাদ্যের দরকার অত খাদ্য অত উৎপাদন হচ্ছে না, ওই জন্য কি করে আরো বেশি বাঁধ বানিয়ে, আরো বেশি খাল বানিয়ে, আরো বেশি ধান উৎপাদন করা যায়, আরো বেশি জমিতে ধান করা যায়। কিন্তু এটা করতে গিয়ে অনেক সময় যেটা গন্ডগোল হয়েছে সেটা হচ্ছে যে তেলা মাথায় তেল দেওয়ার মতো, যেখানে অ্যাকচুয়ালি উৎপাদন হতো সেই জায়গাগুলো কেন্দ্রিকই করে, আর যে জায়গায় উৎপাদন হতো না সেই জায়গাতে ধান আননেসেসারি ঢুকে দেওয়া হয়েছে। যেমন মধ্যপ্রদেশে, যেমন বিহারে, যেমন এসব অনেক জায়গায় এখন মিলেট করে চাষ করা যায়, অন্য ফসল করে চাষ করা যায়। কারণ এখন সমস্যা গোটা 5 দেখা দিয়েছে। সেটা যেখানে আপনি চাষ করুন, যে চাষই করতে হবে তার মধ্যেই আসবে। একটা হচ্ছে প্রথমটাই জলের সমস্যা, যে জল ক্রমশ কমছে কমছে কমছে, নিচে মাটির নিচে কমছে, নদীতে কমছে, ক্ষয়ে সেখানে নানা রকম কেমিক্যাল পড়ে সেটা দূষিত হচ্ছে, অথবা তার স্তরটা ক্রমশ নেমে যাচ্ছে। ফলে 10 বছরের বৃষ্টি হয়তো আমরা 1 বছরই শেষ করে ফেলছি, বা আমরা 1 বছর যে জল ব্যবহার করতে চাই সেটা মাটির তলায় জমা হতে 10 বছর 12 বছর লাগছে। তো এই জল কোথা থেকে আসবে, এটা নিয়ে একটা বড় সমস্যা। কারণ যে জলটা কি সমুদ্রে চলে গেলে তখন তো নোনা জল, তখন কাজে লাগে না, 2/3 বেশি রয়েছে, কিন্তু তাতে আমাদের কোনো কাজ হয় না। যা পৃথিবীতে জল অ্যাভেলেবেল আছে, নোনা জল ছেড়ে দিলে আর হিমালয়ের মাথায় বড় ইত্যাদি ওসব ছেড়ে দিলে 1-2% সমান। তো সেই জন্য জল যাতে দূষিত না হয় এরকম চাষ করতে হবে, জল যাতে বেশি ব্যবহার না হয় এরকম চাষ করতে হবে। এটা 1 নম্বর সমস্যা। এটা শুধু চাষের সমস্যা নয়, এটা বেঁচে থাকার সমস্যা। এটা যদি আমরা না ভাবনায় রাখতে পারি। দ্বিতীয়টা হচ্ছে যে এই বীজের সমস্যা, যেটা আমরা ভাবছি যে বীজের বৈচিত্র্য যদি না হয়, একা পশ্চিমবাংলাতেই আমরা সামান্য ফিল্ড সার্ভেতে একটা আমাদের পপুলার সবজি হচ্ছে বেগুন, তো 300 রকম বেগুন, 300-400 রকম বেগুন আলাদা আলাদা শুধু পশ্চিমবাংলাতেই হয়। কোনটা লম্বা, কোনটা গোল, কোনটা কাঁটাওয়ালা, কোনটা, তার মধ্যে এই যে বৈচিত্র্য, এই বৈচিত্র্য সেরকম ধানেরও প্রচুর বৈচিত্র্য। কিন্তু এইটা মাথায় রাখতে হবে যে বৈচিত্র্যটা সেই জায়গার যুব বৈচিত্র্যের মধ্যে জড়িয়ে রয়েছে। অর্থাৎ এমন নয় যে মালদাতে যেটা ভালো হচ্ছে সেটা 24 পরগনাতেও ভালো হবে, বা সেটা বাঁকুড়াতেও ভালো হবে। মানে এখানে ভালো খারাপ বলে যেটা আমাদের চিন্তা, যে ভালো মানে সব জায়গাতেই ভালো আর ভালো মানে সব জায়গাতে খারাপ, এরকম নয়। এক একটা জায়গা যে ইকোসিস্টেম, যে বাতাবরণ, যেরকম মাটি, যেরকম জল হাওয়া, সেই অনুযায়ী ভ্যারাইটি গুলো গড়ে উঠেছে। এবং আমাদের চেষ্টা করতে হবে, তার মানে দুটো ব্যাপার, যে
চাষিরা নিজের বীজ ধরে রাখতে পারবেন এরকম ধান আমরা কি করে করতে পারি, অথচ ফলন খুব কম হবে না, মানে কিন্তু ওই একই ব্যাপার, ফলনটা শুধু ধানের ফলন নয়, টোটাল ধান ক্ষেতের ফলনটা যেন ভালো হয়, সারা বছরের মধ্যে যেন ওই মাছের ফলন, গাছের ফলন, ধনচের ফলন, ধানের পরে যে ফসল হবে তার ফলন, এই সামগ্রিকটা ধরে নিয়ে ওই প্রত্যেকটাই আমরা মানে প্রত্যেকটা আঙুলই বুড়ো আঙুল হলেও মুশকিল, প্রত্যেকটা আঙুলই কোড়ে আঙুল হলেও মুশকিল। তো আঙুলগুলোর মধ্যে বৈচিত্র্য আছে, এরকম ধানের মধ্যেও বৈচিত্র্য আছে, কিন্তু ভাবনাটা শুধু ধান নিয়ে নয়, ভাবনাটা ধান নিয়ে, ভাবনাটা খড় নিয়ে, ভাবনাটা ধানের তুষ নিয়ে, ভাবনাটা ধানকে আলাদা করে যখন আমরা করি তখন ধানের ছিলকাটাকে সেটাকেই আমরা আবার পুড়িয়ে, আগেকার দিনে সেদ্ধ চাল করা হতো, এখনকার দিনে প্রশ্নটা, এখন অনেক দেশ আমাদের থেকে অনেক ছোট ছোট দেশ, ভিয়েতনাম, কম্বোডিয়া, ফিলিপিন্স, তারা অনেক আগে থেকে ধানের যে কলসটা ওইটাকে পুড়িয়ে কাঠকয়লা তৈরি করে, ওটাকে পুড়িয়ে কাঠকয়লা তৈরি করলে আমাদের এত বেশি অন্য গ্যাস, এত বেশি ডিজেলও পড়াতে হবে না, কারণ ওটা পুড়ে কাঠকয়লা হবে, ওটা পুড়ে ছাই হবে না। আমরা যেভাবে পোড়াই মানে সেদ্ধ করা ধান সেদ্ধ করার জন্য করতাম, সেটা ছাই হয়ে যাবে, ধানটা পুড়ে ছাই হয়ে যাবে ধানের ছিলকাটা করে। কিন্তু সেই ছিলকাটাকে যদি একটা প্রপারলি ডিজাইন স্টোভের মধ্যে পড়ানো হয় তাহলে ওটা পুরো পড়বে না, ধান থেকে পুড়ে গ্যাস বের হবে, সেই গ্যাসে রান্না হবে, তারপরে কালো হবে না, এবং ধানের যে ছিলকাটা যেটা পড়ে থাকবে সেটা কাঠকয়লা। এই ধানের কাঠকয়লা যদি আমরা জমির সঙ্গে মেশাতে পারি, অর্থাৎ এই জমিটার উপরে যদি 1 সেন্টিমিটার মতো কাঠকয়লা থাকতো, উপরের 10-15 সেন্টিমিটারের মধ্যে সেটা মিশিয়ে দিতে পারতাম, তাহলে তার জল আকর্ষণ এবং জৈব বস্তু আকর্ষণের ক্ষমতা অনেক বেড়ে যাবে। এটাকে সাহেবী ভাষায় বায়োচার বলা হচ্ছে, বায়োলজিক্যাল চারকোল, বায়োচার। আরো অনেক জিনিসে করা যায়, তো এই জিনিসটা আমাদের মাথায় রাখার দরকার আছে, অর্থাৎ আমরা কিভাবে উৎপাদন করছি এটাও যেমন ভাবা দরকার, কিভাবে ব্যবহার করছি ওটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে শুধু ওই ধান ফসলটা, ধান গাছ আছে, বীজ করা যেতে পারে, অর্থাৎ ধানের সময় ধান হবে, বর্ষাকালে ধান হবে, কিন্তু বর্ষা পূর্ববর্তী আর বর্ষা পরবর্তী এই যে 4 মাস 8 মাস সময় আছে, এটা নিয়ে, অর্থাৎ ধান নিয়ে ভাবুন, কিন্তু ধান ক্ষেত নিয়ে ভাবুন, ধান ক্ষেতটা 12 মাস কি হচ্ছে, ধানের আগে কি হচ্ছে, ধানের পরে কি হচ্ছে, এবং তার ইম্প্যাক্ট ধানের। আগেকার দিনে ধানও হতো, তো যে জায়গার উপযুক্ত যে ধান, সব জায়গায় একরকম ভাবে, মাকড়াতেও যে ধান হবে, 24 পরগনার ডোবা জল সেই ধান হবে, সেটা সম্ভব নয়, করার দরকারও নেই। সেটা করার জন্য অর্থাৎ যদি আমরা, সরকারের তখন নীতি ছিল যে কিছু জায়গায় উৎপাদন করব, সেটাকে স্টোরে রাখবো, আর রেশন ব্যবস্থার মাধ্যমে সারা ভারতে সেটা দেওয়া হবে। দেখা যাচ্ছে সেটা হচ্ছে না, এবং হচ্ছে না এবং হবেও না, কারণ সেই ধানটাকে এক জায়গা থেকে, মানে পাঞ্জাব, ভারত, ওরা দেখেছেন যে ধান থেকে ধান লাগালে ধানটা যখন বড় গাছ হচ্ছে, কিছুটা বড় হওয়ার পর সেটা কেটে গরুকে খাওয়ানো যায়। মানে কিছুটা ধানের একটা পাতা, দুটো পাতা কমে গেলে ধানের উৎপাদন কমে যাবে তা নয়, বরং বিঘান বেড়ে যাবে। তো এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করে, পরীক্ষা ভিত্তিক এবং তথ্য ভিত্তিক গ্রুপের আলোচনা দরকার। প্রত্যেক জায়গাতে সব জায়গার জন্য এক নিয়ম তৈরি করা যাবে না, কিন্তু যারাই যেখানে চাষী সংগঠন আছে, সংগঠনের মধ্যে নিজেদের মধ্যে
নিজেদের ছেলে মেয়ের মধ্যে ভবিষ্যতে কে চাষ করবে সেই চাষিকে তৈরি করা, আর সেটা বই পড়ে হবে না। আমরা দেখতে পেয়েছি যে মানে আমাদের নিজেদের কাজে বীজের ব্যাপারে বলবে এমন অনেক জিনিস আছে যেগুলো বীজ দরকারও হয় না, মানে গাছ থেকেই ডাল থেকেই প্রজনন করা যায়। যেমন কুঁদরি কতজন জানেন এখানে? কুঁদরি অর্ধেক লোক জানেন। আমাদের বিজ্ঞানীরা খুব একটা জানেন না, তার কারণ হচ্ছে যে 5 বছরে এত কথার বই পড়ে কল্যাণ থেকে পাস করেন, সেই বইয়ের মধ্যে কুঁদরিকে ফসল হিসেবেই দেখানো হয়, কুঁদরির কোনো উল্লেখ নেই, মানে নামটা এক লাইনও দেওয়া হয়, এক পাতা তো ধরে। কারণ কেউ ওটার গুরুত্ব বোঝেন। আমাদের অনেক রকম ফসল আছে যেগুলো খুব ভালো, মানুষের জন্য ভালো, মাটির জন্য ভালো এবং প্রকৃতির জন্য ভালো। তো সেটা কি সেটা জিজ্ঞেস করলে আমি পরে বলবো উদাহরণ দিয়ে, কিন্তু একটা উদাহরণ দিলাম ওই কুঁদরি। ওটার সমস্যাটা হচ্ছে যে আমাদের বেশিরভাগ আগেকার দিনে যারা উপদেষ্টা ছিলেন তারা বিদেশি কোম্পানির শিক্ষায় শিক্ষিত হয়েছেন। দেশি লোকেরা কি খায় তাই নিয়ে তাদের চিন্তা ছিল না, দেশি ফসল নিয়েও কিছু চিন্তা ছিল। আমেরিকার ক্ষেত্রে আছে কুঁদরি, আছে তেলাকুচা আছে। এখন বাই চান্স তেলাকুচা আর কুঁদরি দুটোই সাইন্টিফিক নাম একই, কোন নামের তফাৎ। তো সেইটা হওয়ার ফলে ওইটাকে একটা আগাছা হিসেবে চিহ্নিত করা আছে। হাওয়াইয়ে গভর্নমেন্টে যেখানে ঠান্ডা গরম দুই আছে, ওইখানে বলা আছে যে যদি ওই ফসল দেখতে পাবেন সঙ্গে সঙ্গে দমকলে কোন আপনার বাড়িতে এসে তারা ওটাকে নির্মূল করে দেবে। তা একটা পৃথিবীতে 30টা ফসল আছে যেগুলো খুব মানে আমেরিকা থেকে একটা বই পাবলিশ আছে ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স থেকে, যেখানে ওটা উল্লেখ আছে যে এটা খেলে চোখের জন্য এটা ভালো, এটা খেলে রাতকানা রোগ হয় না, এটার মধ্যে ভিটামিন এ প্রচুর আছে ইত্যাদি বলে একটা পরিবার করা আছে। আবার সেখানেই বলা হচ্ছে যে এই ফসলটা ওই, অথচ ওই ফসলটা কড়া খুব সোজা, কাটিং থেকে হয়, ওটার ফল ভালো হয়, ওটার ফল রাখা যায়, ওটার জন্য কোনো কোল্ড স্টোরেজ, কোনো রঙিন কোনো ইয়ে লাগে না, ওটাতে কোনো সার দিতে হয় না, ওটার পাতাগুলোও খাওয়া যায়, ওটা গরম সহ্য করতে পারে। তো এই যে 5-6টা গুণ, যে যখনই আমরা বীজ রাখছি তখনই ওটার ব্যবহার কিরকম হবে, ওটা কিরকম আবহাওয়ায় হতে পারে, ওটার জল কত লাগে, ওটার সার কত লাগে, এই কথাগুলো ভেবে আমাদের ভাবতে হবে। কিন্তু সবসময় আমাদের ফেসবুকের উপর নির্ভর করা যাবে না, কারণ ফেসবুকে ওই ভ্যারাইটিটার কথা হয়তো নেই। মানে একই ভ্যারাইটি আমরা বেগুন সম্পর্কে যদি বলি, শুধু বেগুন সম্পর্কেই 5-6 পাতার একটা বই লেখা যায়, যে যেহেতু ওই 500টা ভ্যারাইটি আছে তাহলে ওই 10 পাতা করে লিখলে তার জন্যই একটা 5 বছরের কোর্সের বই হয়ে যায়। তো সেটা মুশকিল, সেটা হয় না বলে সেই জন্য আমরা পরের মুখে জাল খাই। আমাদের লঙ্কার অনেক জাত আছে, আমাদের ঢ্যাঁড়সের অনেক জাত আছে, আমাদের ধানের অনেক প্রজাতি আছে, আমাদের আগাছার অনেক প্রজাতি আছে। এই প্রজাতিগুলোর আকাশ পাতাল প্রভাব আছে, কোনটা ছড়িয়ে হয়, কোনটা বীজ থেকে হয়, কোনটা বীজ থেকে হয় না, কোনটা কিছুটা হয়ে কেটে ফেললে আরো ভালো উৎপাদন হয়। মানে কেটে গেলেই যে গাছটা কেটে দিলেই যে খারাপ হয়ে যাবে তা নয়, গাছটা কেটে খাওয়াটাই বিক্রি। যেমন আমরা জানি যে নোটে শাক এত বড় হয়, মাটিতে ছড়িয়ে দিলে এত বড়। আবার নোটে শাকের মধ্যে আমরা যেটা কাটোয়া ডাঁটা বলি, তো ওই কাটোয়া ডাঁটাটা এত বড় গাছ, এত ছোট নোটের বদলে এত বড় গাছ।
আমরা পাশ থেকে ডাল ভেঙে ভেঙে খাই, আর যখন পুরোটা হয়ে যায় তখন ডাটাটাকেও সবজি হিসেবে ব্যবহার করে কাটরে নাটা করে খাই। তো আমাদের সবজি এবং ফসল এগুলোর ব্যাপারে আপনাদের যদি বীজ সম্পর্কে কোনো বক্তব্য থাকে, কোনো প্রশ্ন থাকে, সেগুলো জানিয়ে রাখুন। আর দ্বিতীয় একটা জিনিস হচ্ছে, যারা পারবেন না এখানে সময়ের অভাবে প্রশ্ন করতে, তারা নামটা লিখবেন আর প্রশ্নটা আপনার যে সেটা সোজা প্রশ্ন 2-3 সেন্টেন্সে একটা কাগজের উপর লিখবেন, সেগুলো জমা দিলে আমরা সেটা নিয়ে পরেও আরো অনেক আলোচনা চালিয়ে যেতে পারবো। এখন মাইক্রোফোন আপনাদের কাছে যাবে, যার যা বক্তব্য সেটা বলবেন। আমি জানি না কতটা এখনো আছে, আমরা নেব সময়। আমরা অনেক কিছু শুনলাম, জানলাম। শ্রাবণীয় সঙ্গীতের দিকে এসো, যাদের প্রশ্ন আছে তাদেরকে একটু মাইকটা পৌঁছে দাও। আপনারা প্রশ্ন করুন, প্রশ্ন কিংবা বক্তব্য যেটা করতে চান মন খুলে রাখুন, বলুন আপনারা। নাম চন্দ্রঘন মাই। আমি এসেছি ধরার থানার অন্তর্গত রামনগর গ্রাম, বিগাপুর অঞ্চলের অধিবাসী। সূর্যালোক গ্রুপের স্থায়ী একজন কর্মী, নিজের অধীনে আছি। আমি বলতে চাই, কাল থেকে যা শুনলাম, এ পর্যন্ত যা উপলব্ধি করলাম তার বিষয়ে উপর এবং বয়সের সঙ্গে মা ঠাকুমা সবাইকে নিয়ে একটু বলতে চাই চাষবাস সম্পর্কে। আগে বলে নিই, আমরা যেখানে যেতে পারতাম না সেখানে পৌঁছে গেছি। চাঁদে গেছি, মঙ্গল গ্রহে গেছি, কত দূর দূরান্তে পাড়ি দিয়েছি অদ্ভুতভাবে, যেখানে আমাদের কোনো কিছুই ছিল না। কিন্তু আমরা যেখানে আমাদের রক্তটা উৎপাদনের মাধ্যমে আমি উপস্থিত হয়েছি, সেই জায়গাটাকে ভুলে যাচ্ছি। আমার ঠাকুমা যেভাবে চাষ করতেন সেই জায়গাটার কথা ভাবলে, আর আজকের যে চাষবাসের থিওরি, নানা প্রযুক্তি, নানা কথা শুনছি, এটা আমাকে বড় বিভ্রান্তি করে তুলছে। আমার 62 বছর বয়সে এসে উপলব্ধি করতে পারছি না এই জীবাণু, ওই ব্যাকটেরিয়া, ওই অমুক, এই তুমুক, এই লুকিয়ে লিকুইড, ওই অমুক, এ অদ্ভুত ব্যাপার। কিন্তু আমরা তো স্বাভাবিকভাবে সেই চাষে ফিরে যেতে পারি। সেই জায়গাটা যদি একটু বলি, আমার ঠাকুমা কেমন করে চাষ করতেন, আমার বাবা কেমন করে বেঁচেছিলেন, আমি এলাম আমাকে কেমন করে অগ্রগতির দিকে পৌঁছে দিয়ে অধঃপতনের দিকে টেনে আনলো। অদ্ভুত ব্যাপার, বলতে কান্না পায়। অতি অদ্ভুত সিস্টেম। আমি কোন জায়গায় দাঁড়িয়ে জৈব সার নিয়ে, জৈব খাবার নিয়ে কথা বলছি? আমি তো জৈবের মধ্যে ছিলাম। আমি তো পাড়ি দিয়েছি মহাশূন্যে মঙ্গল গ্রহে। কেন আজকের আমি এত উঁচুতে উঠে এত অধঃপতনে নামলাম? এটা আমার দ্বারা তৈরি। আমার ঠাকুমা আমার বাবাকে শিখিয়েছিলেন, আর আমার বাবা আমাকে অর্থ করিয়ে জায়গায় পৌঁছে দিয়ে আমার ছেলে মেয়ে দিয়ে 100 বছরের পরমায়ুকে 30 বছরে আনলো। 10 বছর 15 বছরের ছেলে মেয়েকে তাদের ডায়াবেটিস থেকে, রাতকানা থেকে, অন্ধত্বের দিকে, কানে শুনতে পাওয়ার দিকে, হাড় মাংস সব জর্জরিতের দিকে এগিয়ে নিয়ে গেল। এটা তো অদ্ভুত পদ্ধতি। এটা আমাদের দিয়েছে কারা? যারা নিজেদেরকে সমাজের মহান বড় জায়গায় পৌঁছে নিয়ে গেছে। অর্থকরী ফসলে সে দেশ বিদেশে সবার উপরে উঠতে শিখেছে। তারাই তো আমাদের এই জায়গায় পৌঁছে দিয়েছে। আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে অনেক কিছু। নাঙল কেড়ে নিয়েছে, আমাদের থেকে জৈব সার কেড়ে নিয়েছে, বাড়ির গরুটাও বিক্রি করার পদ্ধতি তৈরি করে দিয়েছে। আমরা তো হারিয়ে গেছি, সত্যি হারিয়ে গেছি। ঠাকুমার চাষের কথা একটু বলি। আমি কিন্তু অনেক ওষুধপত্রে কিছুই বলতে পারবো না। আমার ক্ষেত্রে যদি যান, এখনো দেখবেন আমার বাড়িতে অনেক কিছু পড়েই হয়। একটা লাউ গাছ জানেন কতটুকু সময় বাঁচে? ফল দিয়ে মারা যায়। আমি বলবো একটি বৈকাল লাউ
3 বছর 4 বছর 5 বছরও বাঁচতে পারি একটা গাছ লাগিয়ে। আপনি প্রমাণ করে নিতে পারেন এটা সম্পূর্ণ তার পরিবেশে একার বেঁচে থাকার যদি সব কিছু পেয়ে থাকে, সেই মাটিটা যদি সেই জায়গায় থাকে। আমার দাদা ধরুন 75 বছর এক জায়গায় চাষ করতেন, সেই জায়গাতে এখনো দুধেশ্বর ধান একই রকম ফলে, কিন্তু তারই পাশে আর একটা জায়গা, একই জায়গা দাদার জায়গা, সেখানে কিন্তু সেটা ফলে না। দাদা সেই মাটিটা তৈরি করেছিলেন। আমি আমার নিজের নামের 18 কাঠা জায়গায় আমি চাষ করি, যে জায়গাটা তৈরি করেছিলাম সেখানে যা দেবেন হবে, কিন্তু এখন যখন প্রযুক্তি ঢুকিয়ে দিলাম সে কিন্তু হারিয়ে যাচ্ছিল। আমি কিন্তু এই বন্ধাত্মকরণের থেকে অনেকটা উঠে এসেছি। তবে এবার বলবো ঠাকুমা কেমন চাষ করতে, আমাদের সেই জায়গায় কি ফিরিয়ে নিয়ে যায় না এত প্রযুক্তি বিদ্যা বাদ দিয়ে? আমি বলছি আমার ঠাকুমা বলতেন, ফালুগুলে মাটি চষো, কলাল দিয়ে মাটি টানো, ফালুগুলে মাটি কোপালে সোনা ফলে, চৈত্রেতে গেলে লোহা, তারপরে যে সব কিছুই ভুয়া। অর্থাৎ ফালগুলে মাটি কোপালাম, পুকুরের পাঁক ছড়ালাম, গরু গোমূত্র গোবর আবর্জনা মাটি ঢাকালাম, সময় এলো বীজ বুনলাম, ফল তুললাম, কোনো কিছু লাগলো না, দরকার হয় কেরোসিন আর ছাই একটু ছড়িয়ে দাও না, হয়ে গেল চাষ। চারা বুনবে, বেগুন চারা লাগাবে, ত্রয়োদশী তিথি, অদ্ভুত দিন। দেখো না হলুদ আর একটু নিম পাতার রস দিয়ে জল তৈরি করে ডুবিয়ে লাগিয়ে দাও না বাবা, হয়ে যাবে সব। খামালু বেগুন টমাটো উচ্ছে বেগুন যা আছে ঠাকুমা ভরিয়ে দিতেন বাড়ি, কি সুন্দর খেতাম, কিন্তু জানতে পারতাম না এটা কোনো কিছুতে বিষক্রিয়া কিনা, বিষ ছিল না সে সময়। আমি দেখলাম বাবার সময় ফুরিয়ে এসেছে, দাদা এলেন চাষ ধরতে, 1 কিলো ইউরিয়া আনলো, মাঠে দিল, মাঠে ধান অপূর্ব অপূর্ব, 1 কিলো ইউরিয়া। আরে ছড়াবে কি করে, ও ছড়ানো যায়, দাদা ছড়িয়েছে। 1 কিলো 2 কিলো 10 কিলো 15 কিলো 20 কিলোতে এলো। বুঝতে পারছেন? আমার কথা হলো আমার বাড়িতে আমি কৃত্রিম পদ্ধতিতে আমার জায়গা থেকে কিভাবে সুন্দর মাটি তৈরি করে আমার পরিবেশ থেকে সুন্দর জায়গায় উপস্থিত হতে পারবো। আমার মাটি যেটুকু হারিয়েছে সেটুকু আমি কি করে পূরণ করতে পারবো অপরের হাতে না ধরে। আমি যদি নাঙল করতে থাকি, নাঙলের মাটি কখনোই কখনোই মাটি খারাপ হতে জানে না, কারণ ওখানে অনেক বেশি ওয়েস্টেজ চাপিয়ে একটা লেয়ারের মধ্যে সীমাবদ্ধ থেকে একদিনের চাষে 2 দিনের চাষে চাষ করে সেখানে ধান বুনে এমন কিছু লাভ হয় না। যখন নাঙল করছি, প্রথম নাঙল জল পড়ল, আঘো করলাম, তার আগে চৈত্র বৈশাখ মাসে বাড়ির যত আবর্জনা মাঠে ছড়ালাম, তারপর কি হলো, জল পড়লো, নাঙল দিলাম, নাঙলের 15 দিন পরে আবার মাঠে গেলাম নাঙল করতে, দৌড় দিলাম, মই চললাম, আমি নিজেই নাঙল করেছি। তারপরে কি হলো, সেখানে তৃতীয় চাষ দিতে গেলাম, গিয়ে দেখলাম মাটিগুলো কালো, বড় বড় করছে, পা বেঁধে যাচ্ছে, কি সুন্দর কালার, কাদা, যেন মেখে নিতে ইচ্ছে করে কালী ঠাকুর দিয়ে যেতে। কিন্তু আজকের কি সেই পাওয়ার টিলারের মাটি সেই জায়গায় আমাদের পৌঁছে দিচ্ছে না। আমি চাই আমার বাড়ি, আমার সব কিছু দিয়ে যত ব্যাকটেরিয়া জীবাণু ভাইরাস যা উপকৃত উপযোগী ভাইরাস, তা দিয়ে আমাকে পরিপূর্ণতা করার যদি যুক্তি পরামর্শে নিজেকে আমার কথাগুলোর মাধ্যমে নিজেকে যদি উপকৃত করানোর পদ্ধতি দিয়ে বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমার সব কিছু পরিবেশে কি কি জীবাণুগুলো আছে সেগুলো দিয়ে যদি বলা হয় ওখান থেকে এখান থেকে আপনার এই পুকুর এখান থেকে নিয়ে আপনি সব কিছুতে পরিপূর্ণতায় আছেন, তাহলে আমি খুব উপকৃত হব। আমি ধন্যবাদ এই কথা বলে। মানে এমন কোনো বিশেষ প্রশ্ন নেই, সেই জন্য আমি খুব বেশি ওটা নিয়ে মাথা ঘামাবো না। আপনি যা বলছেন সেটা
একই ব্যাপার আমিও বলার চেষ্টা করেছি, আপনিও বলেছেন। ভালো কথা, যেটা আবার মনে করিয়ে দেবো যে আপনারা প্রত্যেক এরিয়াতে আমার গ্রামে এই 5 জন চাষি অন্তত সপ্তাহে 1 ঘন্টার জন্য হলো এক জায়গায় বসবে, এই একটা মাঠের মধ্যে আমরা একটা কিছু পরীক্ষা করব, সেটা দেখবে এবং সেটার ব্যাপারে তথ্য রাখবে এবং সেটা অন্য গ্রুপের সঙ্গে বিনিময় করবে। চাষির গ্রুপ গড়ে তোলা আর গ্রুপের থেকে গ্রুপে আদান প্রদান হওয়া, এটা খুব জরুরি আপনি যেটা বলছেন। কারণ যেগুলো ভালো সেগুলো ভালো নয়। যেমন যদি গোবর হয়, গোবরকে ঠিক মতো পরিমাণে শুকনো পাতা বা খড়ের সঙ্গে মিশিয়ে কম্পোস্ট তৈরি করার মধ্যে ভালো দিক আছে। আর যদি আমি শুধু একটা গর্তের মধ্যে, যেমন আমরা করি যে গোবর ফেললাম, বাড়ির আবর্জনা ফেললাম, সবকিছু ফেললাম, কোনো অনুপাত রইল না, কোনো স্তর রইল না, সেখানে গোবরটাই কিন্তু বেশিরভাগ তার গ্যাস বেরিয়ে যাবে এবং সেই গ্যাস আমাদের পৃথিবীকে গরম করবে। তো গোবরটা ক্ষতিকর হতে পারে, ভালো হতে পারে। ভালো আর খারাপটা ওই যিনি শান্ত সুন্দর শিব, তিনি আবার নটরাজও হয়ে যেতে পারে, তো প্রলয়ও আসতে পারে। তো সেই জন্য আমাদের খালি এটা ভালো, আমাদের বক্তব্য হচ্ছে যে কেমন পরিবেশ আমরা তৈরি করব যাতে আমাদের প্রত্যেকের মধ্যে কিছু ভালো দিক আছে, কিছু গন্ডগোলের দিক আছে। সেই ভালো দিকটা যাতে উৎসাহ পায়, বৃদ্ধি পেতে পারে, সেরকম সংগঠন গড়ে তোলা, এটাই আমাদের কাজ। এখন আপনাদের নিজে ভাবতে হবে এবং বলতে হবে যে কত জায়গায় এরকম চাষি গ্রুপ গড়ে উঠে এবং সেটা তথ্য ভিত্তিক। সেটা শুধু আমার এই চিন্তা এখন নয়, মানে প্রত্যেকেরই আলাদা আলাদা চিন্তা আছে। সব জিনিসই ভালো আর খারাপ দিকও আছে। খারাপ দিকটা কম হয়, যেমন গোমূত্র ওই 2 সপ্তাহ রেখে 5-6 মণ জলের সঙ্গে মিশিয়ে দিতে পারলে ওইটাই সার। কিন্তু যদি ওটা না মেশাই, যদি গোবর আর গোমূত্র একসঙ্গে আমি কম্পোস্টের মধ্যে দিই, যেটা অনেক চাষি করে, কারণ বোঝানো হয়, ওটাতে কিন্তু পরিবেশের ক্ষতি অনেক বেশি। এবং গোবরটা পচবার জন্য যেটা ব্যাকটেরিয়া ফাঙ্গাস দরকার, হয়তো মানে গোমূত্রটা সেটাকে নিরোধ করে। সেটা দুটোকে একসঙ্গে এক জায়গায় করতে ফেলা উচিত, সেগুলো নিয়ে ভাবতে হবে। মানে এটা মানে এই জিনিসটা ভালো ভালো যদি হয়, তাহলে পায়েস আর শুক্তো একসঙ্গে মেখে নিয়ে একটু খেলে ভালো হয়, সবই ভালো। মাছের ঝালও ভালো, ভাতও ভালো, আবার পায়েসও ভালো। কিন্তু 3 থেকে একসঙ্গে মেখে খেলে বোধহয় খুব ভালো লাগবে না কারো। তো সেই জন্য ভালো হলেই সেটা সবসময় ভালো হবে তা নয়, কোনটা কোন সময় যুক্তিসম্মত এবং সেটা করে কি লাভ হচ্ছে। আমরা বাঁকুড়াতে অনেক চাষি গ্রুপের সামনে কাজ করেছি। ছোট একটা কাজ, যে আপনার গোয়ালে যে গরু আছে, সেই গরুগুলোর পেচ্ছাপটাকে একটু ঢালু করে মেজে তৈরি করুন, এক কোনায় জমা করে রাখুন। ওইটার সঙ্গে ওটা দিন 10 পুরনো হলে ওটা জমা করে ওটাকে একটু জলের সঙ্গে মিশিয়ে তারপরে ছড়িয়ে সারে হিসেবে ব্যবহার করুন। এমন কিছু এখানে পয়সাও কিছু লাগছে না, বিরাট কোনো পরিকাঠামো লাগছে না, কোনো বিশেষ ভর্তুকিরও দরকার পড়ছে না, সবাই করতে পারে। তার কাছে অলরেডি আছে, গরু আছে, সবই আছে। সামান্য কিছু ওই জায়গাটা একটু ধাতুটাকে একটু করে একটা মালা দিয়ে এক জায়গায় খাবার মতো অবস্থা, এটা করেই অনেক লোক কিন্তু উপকার পায়। ওই রকমই ছোট ছোট আমাদের কি কি টিপস আছে সেটা এক্সচেঞ্জ করা দরকার। তো চাষি গ্রুপের তথ্য ভিত্তিক আলোচনা এবং সেই আলোচনাটা পরস্পরের সঙ্গে বিনিময় করা, এই 3টে জিনিস না হলে ওই যতই শুধু জৈব সার জৈব হবে না, মাথাটা একটু ব্যবহার করতে হবে। মানে ভগবান আমাদের নানা রকম অঙ্গ দিয়েছেন, চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, মুখ দিয়ে বলি, হাত দিয়ে শুনি, তো আমাদের অনেক ইন্দ্রিয় দিয়েছেন, যেগুলো দিয়ে আমরা পৃথিবীকে অনুভব করি। সেরকম
সব জিনিসটাই আমাদের বুঝবার দরকার আছে এবং সেই বিনিময়ের ক্ষেত্রে আমাদের সবকটা শক্তিতে ব্যবহার করতে পারলে ভালো হয়। ধন্যবাদ। আসলে ঘড়ির চাকা তো আমরা ঘুরিয়ে দিতে পারবো না, সুতরাং আজকে একটা নতুন জিনিসও এসে গেছে, সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন। সবকিছু মাথায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে। তো যেটা আমি অর্জুনের কাছ থেকে আপনাদের কাছে বলবো যে কৃষি আড্ডা, সপ্তাহে একবার নিজেদের মধ্যে বসুন, কৃষি আড্ডায় লিপ্ত হন, চর্চা করুন, সমস্যা সমাধান, আদান প্রদান যেটা উনি বলছিলেন, এবং সবকিছু নথিবদ্ধ করুন। কি ঘটছে আজকে এটা দিলাম, বীজ পুতলাম, কতদিন পর কি ঘটলো নথিবদ্ধ করুন, যাতে সেটা আমরা নিজেদের মধ্যে আরো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করতে পারি, শুধু কথার কথা না হয়ে থাকে। তো আর কারো কিছু প্রশ্ন না থাকলে আমরা পরবর্তী আর বাকি যারা রয়েছে দয়া করে কাগজে লিখে যে কোনো সময় জমা করতে পারেন, সেগুলো নিয়ে আমরা পরে অ্যাডজাস্ট করতে পারবো, কারণ এই সময়ের মধ্যে সবকটা সম্ভব নয়। কিন্তু আমি প্রথমে বলতে চাই, আমি সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম কুমিরমারির একজন বাসিন্দা। আমি নিউজে কাজ করি আর কোর কমিটির সদস্য, আর আমার ক্লাবের নাম হচ্ছে ফণিকো ক্লাব। তো আমি প্রথমে বলতে চাই, স্যারের কাছে একটাই কোশ্চেন আছে আমার, যে আপনি যে বলছেন এই যে আর কালকে আজকে যে সমস্ত আমি কথাগুলো শুনলাম, তা থেকে আমার মনে হচ্ছে যে ওই যে কীটনাশক ইউজ করছি আমরা এখন, তো কীটনাশক ইউজ করার ফলে আমাদের জমিতে যে পরিমাণে ধান আগে হতো, এখনো সেই পরিমাণে ধান হচ্ছে, কীটনাশক বেশি ইউজ করতে হচ্ছে, ওই জন্য ভালো পরিমাণে ধান হচ্ছে। তো আমি বলতে চাইছি যে জৈব সার যখন আমি ইউজ করব, তখন কি সেই পরিমাণে জমিতে সেই পরিমাণে আর কি সেই ধানটা হবে কি? কীটনাশক ইউজ করার ফলে জমিটা যে বিষাক্ত হয়ে আছে, তো আমি যে ধানগুলো আমি রোপণ করব, তা আমি যে জৈব সারটা ইউজ করে রোপণ করব, তো সেই জৈব সারটা দেওয়ার পরে সেই পরিমাণে ধানটা কি হবে কি? এক সিজনে হয়তো হবে না, ধীরে ধীরে করতে হবে, কিন্তু অনেকগুলো জিনিস করা যায়। 1 নম্বর, ধানের বীজ 1 মুঠো নিয়ে যখন আমরা সেটাকে লবণ জলে শোধন করা, টেকনিক্যাল ব্যাপারে আমি যাচ্ছি না, কিন্তু সেগুলো একটু ভালো বীজটা তো খোলার ভেতরে আছে, ছোট বীজ কি বড় বীজ আপনি জানেন না, বড় চাল আপনি জানেন না, তো যেগুলো ভালো বীজ শুধু সেইগুলোই রোপণ করা, এটা ওই একটা গ্লাসের মধ্যে বা এতে জল মিশিয়ে তার সঙ্গে একটু তার মধ্যে একটা ডিম ছেড়ে দিয়ে একটু নুন মেশাতে থাকলে ডিমটা যখন ভাসবো করতে শুরু হচ্ছে, তখন সেই জলটার মধ্যে আমরা যদি ভাসাই ধানকে, তাহলে কতগুলো ডুবে যাবে, কতগুলো বেশি হবে। যেগুলো ডুবে যাবে সেইগুলো ভালো বীজ। এই বীজ বাছাই করা এটা প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব যে ওইটাকে আমরা এবার পরিষ্কার করে জল ধুয়ে দরকার হলে ওই কম্পোস্ট চা, মানে আমরা যেমন গ্লাসে চা দিয়ে চায়ের ব্যাগ ফেলে করি, ওখানে এক মুঠো 1 আঞ্জলা কম্পোস্ট নিয়ে সেটা ঝুড়িতে ভরে বা একটা পুঁটলি করে সেইটা ভিজে রাখা। এয়ারেশনটা দরকার অনেক বেশি, সারটা থেকে বেশি হাওয়াটা দরকার। তো ওইটা যখন মানে সাফিসিয়েন্ট ফার্মেন্ট করতে শুরু করবে, যখন খানা উঠতে শুরু করবে, ওটার মধ্যে কিছু না, এক বালতিতে এইটুকু মতো সার লাগে, গোবর সার, আর সেইটা সঙ্গে হয়তো 1 মুঠো মতো গুড় মতো লাগে। ওইগুলো পরে একটু পরিষ্কার করে এখানে গলা থেকে মনে থাকবে না, ভুলে যাবেন। কিন্তু যদি শিখতে চান, আপনারা করেন কিনা আমি জানি না, বীজটা শোধন করতে হবে এবং বীজটাকে ওইভাবে ব্যবহার করে যদি আমরা লাগাই, বীজটার সময় যদি ঠিক জায়গায়, আমাদের পরিবার পরিকল্পনার সময় আমরা বলছি একটা ফ্যামিলিতে 2টো সন্তানের মধ্যে এতটা ডিস্টেন্স থাকলে ভালো, কিন্তু 2টো ধানের মধ্যে কতটা ডিস্টেন্স থাকলে ভালো সেই নিয়ে আমরা খুব একটা চিন্তা করব, বুঝে গেছি।
হ্যাঁ? যত বেশি হয় ততই ভালো আমরা মনে করছি। আমরা যে বলি যে এই টেবিলটার উপরে যদি ধান লাগাতাম, এখানে 3টে করে ধান লাগিয়ে না লাগিয়ে 3টে 4টে করে ধান না লাগিয়ে একটা কি 2টো করে কাঠিলা ধান লাগান, আর তার থেকে আবার অন্তত 10 ইঞ্চি মতো দূরে, হ্যাঁ 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি মতো দূরে আবার 2টো লাগান। এই ধানের মধ্যে যাতে একটু জায়গা বেশি থাকে। তো কতগুলো ধান হলে ঘনত্ব 1 স্কয়ার মিটারে কটা ধানের গাছ লাগানো উচিত সেটা নিয়েও আলোচনা করা যায়। তার মানে প্রত্যেকটা পর্বে ওই যেটা আমি বললাম সংক্ষেপে আগে বলেছিলাম, আবার স্মরণ করে দিচ্ছি যে ধান একটা কোন লাগছে এবং যখন তৈরি হচ্ছে তার মধ্যে 4 থেকে 5 মাস সময় লাগছে, সেরকম বীজ তার উপর ডিপেন্ড করে। এই প্রত্যেকটা স্তরকে ক্যালেন্ডারে এটা মাথায় শুরু করা 0 আর শেষে হচ্ছে যে ওই 5 মানে 20 সপ্তাহ অবধি 4 সপ্তাহ 4 মাস বা 5 মাস করলে 4.5 মাস করলে ওই সপ্তাহগুলোতে ওই স্টেজে আপনার কি দেখার কথা আর কি করার কথা, মানে আগাছা করার কথা। তো এই ধরনের নতুন ধরনের আমাদের এক্সটেনশন ম্যাটেরিয়াল তৈরি করতে হবে। যেভাবে কল্যাণীতে পড়ানো হয় ওটাতে ধান হবে না আনফরচুনেটলি, তার কারণ আর হলেও কিছু হতো না, কারণ যারা গ্রাজুয়েট হয়ে কল্যাণী থেকে গ্রাজুয়েট করছেন তারা তো নিজে হাতে ধান চাষ করছেন, 100 জনের মধ্যে হয়তো 1-2 জন থাকে। সুতরাং ওইটা নিয়ে মাথা কামায় না, তারা ভিডিও হবেন, তারা এসডিও হবেন, ওইটা ঠিক আছে, ওটা ওদের করতে দিন, ওদের কাজ লোন দেওয়া, প্রস্তুতি দেওয়া, অমুক তমুক। যারা চাষি হবেন তাদের নিজেদের বিজ্ঞানী হতে হবে। তো আর একটা বিজ্ঞানী হতে হলে বিজ্ঞান করতে হবে, বিজ্ঞান পড়ে হয় না, বিজ্ঞানী শুধু ভেবে হয় না, বিজ্ঞান করে মানে হাতে কলমে কাজ করা, প্রথম আসবে বসবে যারা একের অগ্রগতি দেবে সেরকম আছে। এখন তো আমি একটা কথা, সুন্দরবনের ভিতরে কুমিরমারি এমন একটা গ্রাম প্রচুর ক্ষতিগ্রস্ত হয় কোনো উঁচু জায়গা বসে, যেটাই হান্টিং পাখি, যারা মাটিতে বসে ফোটে খায় তারা ধানের ক্ষতি করে, আর যারা উপরে বসে থাকে তারা পোকা খায়, ইঁদুর খায়। কিন্তু যদি উঁচু জায়গায় নাই থাকে কোনো জায়গা বসার, মানে ধান খেতের পর ধান খেয়ে যতদূর চোখ যাচ্ছে শুধু ধান খেয়ে, তো পেঁচাই বা কোথায় বসবে, চিনেই বা কোথায় বসবে, সে আপনার উপকার করবে, তাকে যে আপনি কি তার জন্য কিছু করেছেন? তো তাকে আনার জন্য তো আমার কিছু করার দরকার, আমার দরকার যে ওটা বোঝা যে কিছু যদি আমি না করতে পারি তা আমি 10 ফুট দূরে দূরে যদি একটা করে মাছ ফুটে পুঁতে দিতে পারি যাতে একটু তেউল বেরিয়ে থাকে, যাতে বসার জায়গা থাকে, তাহলেই সেই পাখি আসতে শুরু করবে। তো সেইগুলো মানে এগুলো নিয়ে ভাবতে হবে, এগুলো অস্বাভাবিক অসম্ভব ব্যাপার নয়, কিন্তু এগুলো পরীক্ষা করে দেখার ব্যাপার। আপনার জায়গা কি হবে, আপনার মাটি এবং আপনার ধানটার উপরে সেটা নির্ভর করবে, কিন্তু বেসিক রুল হলো একই। বেসিক রুল হচ্ছে ড্রেনেজ ইমপ্রুভ করা, অর্থাৎ জল যাতে না দাঁড়িয়ে থাকে, জল যাতে পড়ে যায়। তো এমনও হতে পারে যে আমরা এরকম ভাবে করবো আর উপরে মাথায় ধান রাখবো আর মাঝখানে নালাগুলো পুরোটাই ভর্তি করে প্রথমে জল দেওয়া হবে, তারপরে ধীরে ধীরে জলটা নামতে থাকবে, যখন শুকিয়ে যাবে তখন আবার 2 দিন অপেক্ষা করে আবার ছাড়বো, তাহলে মশাও কম হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে মানে ধানের যত জল আমরা সবসময় এতটা জল দাঁড় করে রাখছি, তো নোনা জল যেগুলো বলছেন ওইটা নোনা জল হলে নোনা জলের সমস্যা অনেক বেশি হবে, মানে জল অত দরকার নেই হয় সেটা নিয়ে ভাবতে হবে। জল কম দিলে কতটা দিলে ভালো হয় আর কতটা দিলে, ওই যেমন আপনি যদি মানে 1 দুধে এতটা চাল দেবেন না এতটা চাল দেবেন, তার উপর ডিপেন্ড করে পায়েস রকম হবে। অনুপাতের একটা সবসময় সম্পর্ক আছে, তো এখানেও একটা পরিষ্কার সম্পর্ক আছে যে কতটা হলে ভালো হয়। আর ভালো মানে এই নয় শুধু ভালো জিনিস আমি খাবো, হ্যাঁ আপনি ভাত না খেয়ে শুধু মাংস খাবেন, 8 পিস খেয়ে নিয়ে ভালো হলো, কিন্তু পরের দিন হজম করতে পারলেন না, যেটুকু হলো পেট ছেড়ে সেটাও বেড়ে যাবে। তার মানে ভালো এসে শরীরে এলো কিন্তু কোনো কাজে লাগলো, সেটাকে ভালো বলা যায় না।
সবসময় অনুপাতটা মেনটেন করা দরকার। যেগুলো বলছি সেগুলো দেখতে মন দিন, আপনি ওইটা নিয়ে ভাবুন যে আপনার একার নয়, আপনার গ্রামের 5টা অন্তত ছেলে মেয়েকে একসঙ্গে বসার, একসঙ্গে সপ্তাহে একবার 1 ঘন্টা একসঙ্গে, 2 ঘন্টা একসঙ্গে বসার, এবং পরীক্ষা করে, একটা পরীক্ষা করলেই হবে, সেই পরীক্ষাগারটা এই দুটো টেবিলের সমান হলেই চলবে। কোনো 1 একর নয়, কোনো 5 একর নয়, কোনো 1 হেক্টর নয়, কিন্তু সেখানে কি কি হচ্ছে, ধানটা বাড়ছে কি বাড়ছে না, মোটা এই জিনিসটা আমরা ঘরের মুখে ঝালকে যে বিজ্ঞান করেছি ওইটা একটু কমাতে হবে। আমাদের নিজেদের বিজ্ঞান আবার নতুন করে 0 থেকে শুরু করতে হবে। ঠিকই যে প্রশ্নগুলো কালকেও শ্রাবণী করেছিল, তোমরা নোনার বিষয় নিয়ে খুবই তোমরা এটাতে একটা অসুবিধার মধ্যে পড়ো, প্রশ্নগুলো খুবই ঠিক, কিন্তু একটা আমিও যেটা স্যার বলছেন কোনো একটা ব্যাপারে সবটার উত্তর পেয়ে যাবে এমনটা কিন্তু নয়। স্যার অনেকগুলো কথা বললেন, কোনটা ওখানে প্রযোজ্য এটা তোমরা নবীন প্রজন্ম তোমরা সারাক্ষণ তাকিয়ে থাকো, যে আমাদের ইন্দ্রিয় সেগুলোকে সজাগ রাখো, আলোচনা করো, নিজেদের মধ্যে আলোচনা করো, যারা রয়েছেন দীর্ঘদিনের আন্দোলনের, এইসব আন্দোলনের পথিক, তাদের সঙ্গে পথিকৃত যারা, তারা তাদের সঙ্গে আলোচনা করো, সেই জায়গাগুলো আজকেই থাকবে, চলতে ফিরতে বসে যেও, কখনো কথা বলে নিও, বা অনেক যোগাযোগের মাধ্যম আছে, পড়াশোনা করো, দেখো, যেটা বললেন নতুন করে নিজেদের বিজ্ঞান আবার তৈরি করো। এবং কৃষি বিজ্ঞান আজকে আরো অন্য মাত্রায় চলে গেছে স্যার, যখন জলবায়ু পরিবর্তন এসে গেছে, সুতরাং অনেক কিছু বিষয় নিয়ে ভাবতে হবে, শুধু আর জৈব সার বা জৈব কীটনাশক এটাতে আর সীমাবদ্ধ নেই ব্যাপারটা, এটা দিয়ে শুরু করতে হবে অবশ্যই, কিন্তু ভাবনা চিন্তার জগৎটা অনেক বেশি। ঠিক আছে, আমরা চলতে থাকি, এটা তো কোনো একটা পরিসরে সব যাব। আর আমি একটা ছোট্ট সংশোধন করা আছে এখানে, নামের আগে ডক্টর বসে দেওয়া আছে, আমার ডক্টর নয়, আমি কোনো কলেজ থেকে এগ্রিকালচার সায়েন্স নিয়ে পড়িনি, আমি কি করে মানুষ কি করে চাষ করবে সেটা নিয়ে কাজ করেছি, সেটা নিয়ে কম্বোডিয়ায় কাজ করেছি, জাপানে কাজ করেছি, অনেক জায়গায় পরীক্ষা থেকে শিখেছি, কিন্তু মানে চাষিরা কি করে সংগঠিত হবে সেইটা নিয়ে পড়াশোনা দরকার বেশি। এগ্রিকালচারের টেকনোলজিটা নিয়ে যতটা দরকার, সোশিওলজিটা নিয়ে তার থেকে অনেক বেশি কাজ করা দরকার। আমি সেটা পড়াশোনা করেছি এবং হাতে কলমে কাজ করে এটা করলে ভালো হয়, এটা করলে হয় না, পরীক্ষা যদি করতে পারে তার লিস্ট একটা পরে তৈরি করে নেওয়া যাবে। আমার মনে হয় সেটা করা দরকার, আমাদের সবাই মিলে ঠিক করা দরকার যে এই অঞ্চলে এই চাষি গ্রুপ যদি ইন্টারেস্ট থাকে তাহলে কি কি জিনিস নিয়ে পরীক্ষা করবে, শুধু একটা বীজ নয়, একটা বীজের, তার সঙ্গে সারের, তার সঙ্গে জলের, তার সঙ্গে এই সমন্বিত ব্যবস্থাটা কিরকম হবে সেটা প্রণালীটা ঠিক করে সেটা আপনারাই নিজেরা পরীক্ষা করে এবং ফিডব্যাক দিয়ে, এবং সেটা যারা রয়েছেন, উদয়রা রয়েছেন, আমি রয়েছি, অন্যান্য অনেকেই রয়েছেন, আমার থেকে বিদ্যানও অনেকে আছেন, তো আমরা একসঙ্গে বসে যদি চেষ্টা করি, মানে সেটাই উদ্দেশ্য, যার জন্য এতজনকে এখানে ডাকা হয়েছে, যে আপনারা যদি একে অপরের সঙ্গে আইডিয়া বিনিময় করেন, এবং কিন্তু সেইটা শুধু আমার সন্দেহ এটা বলে হবে না, এটা আমি পরীক্ষা করে দেখেছি, এটাতে নোনাতে কম হয়েছে, এই জায়গাতে এটা হয়নি, এটা করা যায় না, সেইগুলো যত বেশি তথ্যভিত্তিক হবে তত বেশি আমার মনে হয় যে আমরা কার্যকরী হতে পারবো। এখন যেটা রয়েছে যে আমরা করছি তো নিশ্চয়ই, কিন্তু এককভাবে করছি, এক একটা জায়গাতে যাতে 10-12 জনের দল তৈরি হয় এবং সেই দলটা সপ্তাহে 1-2 ঘন্টা করে একসঙ্গে বসে এবং নিরীক্ষণ করে যে কোন জিনিসটা পরীক্ষা নিরীক্ষা, যেটা হলো কি হলো না, তাহলে আমাদের শেখাটা আরো তাড়াতাড়ি হতে পারে। এই সব জিনিসেরই একটা উত্তর হবে এরকম কোনো সঠিক উত্তর নেই। ঠিক আছে, আমরা পরবর্তী সেশনে যাই। অর্জুন, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনার জ্ঞান ভান্ডার, আপনার যে অভিজ্ঞতার ভান্ডার, সেটা আশা করি আমরা সবাই চলতে চলতে আবার এটার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করব। পরবর্তী আমাদের যে সেশন সেটা হলো যে আমরা সবাই আজকে নিরাপদ খাদ্যের কথা বলছি, সুতরাং নিরাপদ খাদ্য, স্বাস্থ্য, কোথায় ভেজালের কি বিষয়টা আছে, এই সমগ্র বিষয়টা নিয়ে আজকে একটা প্যানেল ডিসকাশন এখন হবে। আমি শ্রী অংশুমান দাসকে অনুরোধ করছি, আমি দেখেছি উনি এসে পড়েছেন। হ্যাঁ, আপনি একটু যদি আসেন। উনি কৃষি বিশেষজ্ঞ, কৃষি নিয়ে চর্চা করেন এবং ওয়েলথ হাঙ্গার লাইফ একটি সংস্থার উনি কর্ণধার, এবং ওনার নামটা ঘুরে ফিরে আমাদের বাংলা কৃষি, শুধু বাংলা কৃষি বলবো না, ভারতবর্ষেরও কৃষি নানা দিকে। তো এখানে তো ওনার নামটা ঘুরে ঘুরে আসে। তো আমরা আজকে খুবই আনন্দিত যে উনি আমাদের এই পুরো বিষয়টা সঞ্চালনা করবেন। তো আমরা আগে ওনাকে একটু বরণ করে নিই।